খিদমাতুল মুসলিমিন মিডিয়া পরিবেশিত অডিও বুক সিরিজ হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। চেপে রাখা ইতিহাস। হায়দ্রাবাদ গণহত্যার অতি গোপনীয় তদন্ত প্রতিবেদন। শাহাদাত হোসেন খান। 1948 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পদদলিত করে মাত্র 5 দিনে ভারতীয় সেনাবাহিনী মুসলিম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ গ্রাস করে। হায়দ্রাবাদ দখলের সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন পোলো। সর্বাত্মক সামরিক অপারেশন হলেও ভারতের কাছে এই অভিযান পুলিশি অভিযান হিসাবে পরিচিত। ভারতীয় সৈন্যদের স্বাগত জানাতে 18 সেপ্টেম্বর ভোর থেকে ভয়ার্ত জনতা রাজধানীর সিকান্দারাবাদ মাঠে সমবেত হয়। বুলেটের তলায় পিষ্ট হওয়ার ভয়ে জনতা ভারতীয় সাজোয়াজানে ফুল ছিটিয়ে দেয়। জনতা স্লোগান দেয়, জয় হিন্দ, মহাত্মা গান্ধী কি জয়, পণ্ডিত নেহেরু জিন্দাবাদ, সর্দার প্যাটেল জিন্দাবাদ, জেনারেল চৌধুরী জিন্দাবাদ, হিন্দুস্তানি ফৌজ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। সন্ধ্যা 7টা থেকে পরদিন ভোর 6টা নাগাদ কারফিউ জারি করা হয়। জনতা অন্ধকারে মিলিয়ে যায়। প্রত্যেকে নিজ নিজ বাড়িঘরে ছুটে যায়। চারদিকে নেমে আসে কবরের নিস্তব্ধতা। শুরু হয় একটি জাতির পরাধীনতার ইতিহাস। শক্তি প্রয়োগ করা না হলে হায়দ্রাবাদ আজও স্বাধীন দেশ হিসেবে টিকে থাকত। ভারত এ দেশীয় রাজ্যে শুধু অন্যায় আগ্রাসন চালিয়েছে তাই নয়, ভারতীয় সৈন্যরা সেখানে নির্মম গণহত্যা চালায় এবং ধর্ষণে লিপ্ত হয়। প্রচারণার জোরে একটি কালো দিনকে মুক্তি ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিস্মৃতির অতলে হারিয়ে যায় পৃথিবীর ইতিহাসের নির্মম গণহত্যার একটি উপাখ্যান। বিশ্ববাসী কথায় কথায় বাংলাদেশ, কম্বোডিয়া, সিরিয়ালিয়ন ও রুয়ান্ডায় সংঘটিত গণহত্যা, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হলোকাস্টের ট্র্যাজেডি স্মরণ করে না কেবল হায়দ্রাবাদে ভারতীয় সৈন্যদের গণহত্যা। আজ পর্যন্ত কোথাও হায়দ্রাবাদে গণহত্যার জন্য ভারতের বিচার দাবি করেনি। কাউকে ভারতের প্রতি ঘৃণা প্রকাশ করতেও দেখা যায় না। কি বিচিত্র পৃথিবী! হায়দ্রাবাদে নিযুক্ত ভারতীয় এজেন্ট জেনারেল KM মুন্সি ছিলেন সব ঘটনার সাক্ষী। কিন্তু 1947 সালের প্রকাশিত তার আত্মজীবনীমূলক গ্রন্থ দ্য এন্ড অব অ্যান ইরা সব সত্য চাপা দিয়েছেন। ভারতীয়রা নিজেদের কৃত অপরাধ চাপা দিয়ে রাখার চেষ্টা করলেও সত্য তার নিজের শক্তিতে প্রকাশ পাচ্ছে। আমেরিকান পর্যটক উইলিয়াম ডালরিসমল হায়দ্রাবাদ সফরে গিয়ে সেখানে বিজয়ী ভারতীয় সৈন্য ও তাদের স্থানীয় হিন্দু দোসরদের গণহত্যার সুস্পষ্ট প্রমাণ খুঁজে পান। তিনি তার দ্য এজ অব কলি শিরোনামে গ্রন্থের 209-210 পৃষ্ঠা লিখেছেন, পুলিশি অভিযানে নিহতের আনুমানিক একটি সংখ্যা নির্ধারণ করা সম্ভব বলে আমি উপলব্ধি করি। দিল্লিতে গণহত্যার রিপোর্ট এসে পৌঁছতে শুরু করলে নেহেরু তার ব্যক্তিগত ক্ষমতা বলে নিজামের শাসনের কট্টর বিরোধিতাকারী ও কংগ্রেসের প্রবীণ সদস্য হায়দ্রাবাদে 2 জন মুসলমান ও হিন্দু পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে একটি বেসরকারি তদন্ত কমিটি গঠন করেন। এই টিম হায়দ্রাবাদে ব্যাপকভাবে সফর করে এবং 1949 সালের জানুয়ারিতে নেহেরু ও সর্দার প্যাটেলের কাছে তারা রিপোর্ট প্রকাশ করে। ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপের তীব্র সমালোচনা থাকায় এই তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। রিপোর্টের একটি অংশ ভারতের বাইরে পাচার হওয়া নাগাদ তা ছিল অপ্রকাশিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে হায়দ্রাবাদ আফটার দ্য ফল শিরোনামে একটি গবেষণামূলক গ্রন্থে এই উপাখ্যান প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে অপারেশন পোলো পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ এবং হায়দ্রাবাদ রাজ্যে সম্পত্তি দখল শিরোনামে একটি রিপোর্টে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে হায়দ্রাবাদ রাজ্যে গ্রামের পর গ্রামে ভারতীয় সৈন্যদের হত্যা, গণধর্ষণ এবং নিরস্ত্র মুসলিম জনগোষ্ঠীকে নিধনে স্থানীয় হিন্দু গুন্ডাদের পরিকল্পিত অপরাধের নির্মোহ বর্ণনা দেওয়া হয়েছে। একটি ছোট্ট ঘটনার বর্ণনা থেকে গোটা পরিস্থিতি আঁচ করা সম্ভব। গানজুটি পায়গাঁও, ওসমানাবাদ জেলা। এখানকার মুসলমানদের 500 বাড়ি ছিল। গুন্ডারা 200 মুসলমানকে হত্যা করে। সেনাবাহিনী মুসলমানদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। মুসলমানের অরক্ষিত হয়ে গেলে গুন্ডারা হত্যাকাণ্ডে মেতে ওঠে। সৈন্যরা মুসলিম মহিলাদের ধর্ষণ করে। গানজুটির পাশা ভাই বলেছেন,
সেনাবাহিনী এসে পৌঁছানোর পর গানজটিতে গোলযোগ সৃষ্টি হয়। এখানকার সব যুবতী মুসলিম মহিলাকে ধর্ষণ করা হয়। ওসমান সাহেবের 5 কন্যা এবং কাজী সাহেবের 6 কন্যাকে ধর্ষণ করা হয়। সাইবা চামারের বাড়িতে ইসমাইল সাহেব সদাগরের কন্যাকে 1 সপ্তাহ ধর্ষণ করা হয়। অমরগাঁও থেকে সৈন্যরা প্রতি সপ্তাহে আসত এবং সারা রাত ধর্ষণের পর যুবতী মুসলিম মহিলাদের সকালে বাড়িতে ফেরত পাঠানো হতো। মাহতাব তাম্বুলির কন্যাদের হিন্দুদের মধ্যে ভাগ ভাটোরা করে দেয়া হয়। বুরগা জুলাহার বাড়িতে পাঠানো হয়েছিল একজনকে। রিপোর্টের প্রতিটি পৃষ্ঠার বর্ণনা অভিন্ন। তাতে বলা হয়, পুলিশি অভিযানে হায়দ্রাবাদে মোট 2 লাখ মুসলমানকে হত্যা করা হয়। নিহতদের এই সংখ্যা অবিশ্বাস্য। রিপোর্টের বর্ণনা সত্যি হয়ে থাকলে উপমহাদেশ বিভক্তিকালে পাঞ্জাবে সংঘটিত গণহত্যার সাথে হায়দ্রাবাদ পুলিশি অভিযানের রক্তগঙ্গাকে তুলনা করা যায়। কেউ হয়তো 2 লাখকে অতিরঞ্জিত মনে করতে পারেন, কিন্তু এটি স্পষ্ট যে এই হত্যাকাণ্ড ছিল ভয়াবহ। জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দাবি করেছিলেন, নিজামের সৈন্যরা তাদের চৌকি পরিত্যাগ করার পর কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এই বিশৃঙ্খলাকালে হিন্দুরা নিজামের স্বেচ্ছাসেবকদের হাতে কথিত তাদের দুর্ভোগের প্রতিশোধ গ্রহণ করে। নেহরু প্রকাশ্যে হায়দ্রাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে খাটো করে দেখার চেষ্টা করলেও একান্তভাবে উদ্বিগ্ন ছিলেন। 1948 সালের নভেম্বরে সর্দার প্যাটেলের মন্ত্রণালয়ে নেহরু পাঠানো একটি চিঠিতে তার প্রতিফলন ঘটেছে। চিঠিতে নেহরু উল্লেখ করেছিলেন, তিনি শিউরে ওঠার মতো বিপুল মুসলিম হত্যাকাণ্ড ও অবিশ্বাস্য মাত্রায় মুসলমানদের সম্পত্তি লুণ্ঠনের রিপোর্ট পেয়েছেন। এসব ঘটনা পণ্ডিত সুন্দরলালের রিপোর্টের সার্বিক ধারণাতেও সত্যি বলে প্রমাণিত হয়েছে। ইসলামী ইতিহাস বিশেষজ্ঞ অধ্যাপক উইলফ্রেড কার্টওয়েল স্মিথ ও হায়দ্রাবাদে মুসলিম গণহত্যা সম্পর্কে আমেরিকান পর্যটক উইলিয়াম ডাল রিম্পলের অনুরূপ মতামত দিয়েছেন। 1949 সালে হায়দ্রাবাদ সফর শেষে তিনি লিখেছেন, রণাঙ্গনের বাইরে মুসলিম সম্প্রদায় ব্যাপক ও নৃশংস দুর্ভাগ্যের শিকার হয়। হাজার হাজার লোককে হত্যা ও লাখ লাখ লোককে গৃহহীন করা হয়। অবশ্যই প্রতিহিংসা তাদের বিপর্যয়ের জন্য দায়ী। বিশেষ করে এ রাজ্যের মারাঠারা এবং অন্যান্য এলাকায় এখনও প্রতিহিংসার নিষ্ঠুর স্বাক্ষর বিদ্যমান। পুলিশি অভিযানের পরবর্তী দিনগুলোর উপাখ্যান খুবই করুণ। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু হায়দ্রাবাদে ভারতীয় সৈন্যদের নৃশংসতার রিপোর্ট প্রণয়নে একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। এই তদন্ত কমিটি নেহেরুর কাছে তাদের রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টটি কখনো আলোর মুখ দেখেনি, কিন্তু ফাঁকফোকর দিয়ে এই রিপোর্টটি ফাঁস হয়ে যায়। মুসলিম দেশীয় রাজ্য হায়দ্রাবাদে ভারতীয় সৈন্যদের নৃশংসতার বিবরণ সংবলিত অতি গোপনীয় রিপোর্টটি হুবহু তুলে ধরা হলো। প্রতি ভারতের প্রধানমন্ত্রী, ভারত সরকার, নয়াদিল্লি। মাননীয় রাজ্যমন্ত্রী, ভারত সরকার, নয়াদিল্লি। মহোদয়, ভারত সরকার আমাদেরকে হায়দ্রাবাদ রাজ্যে একটি শুভেচ্ছা সফরে যাওয়ার জন্য অনুরোধ করে। আমাদের কাজ শেষ করে এখন আমরা আমাদের রিপোর্ট পেশ করছি। 1. পণ্ডিত সুন্দরলাল, কাজী আব্দুল গফুর এবং মাওলানা আবদুল্লাহ মিশ্রির সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল 29 নভেম্বর হায়দ্রাবাদে পৌঁছে গিয়ে এবং 1948 সালের 21 নভেম্বর নয়াদিল্লিতে ফিরে আসে। এ সময় আমরা রাজ্যের 16টির মধ্যে 9টি জেলা, 7টি জেলা সদর, 21টি শহর এবং 23টি গুরুত্বপূর্ণ গ্রাম সফর করেছি। এছাড়া আমরা এ ধরনের 109টি গ্রামের 5 শতাধিক লোকের সাক্ষাৎকার গ্রহণ করেছি। প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন জায়গায় 31টি জনসমাবেশ এবং হিন্দু মুসলিম কংগ্রেস সদস্য, জমিয়ত উলামা ও ইত্তেহাদুল মুসলিমিনের কর্মকর্তা, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও ছাত্র, প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং হিন্দুস্তানের প্রচার সভার 27টি ঘরোয়া সমাবেশে ভাষণ দিয়েছেন। আমরা যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করেছি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হায়দ্রাবাদের মহামান্য নিজাম, রেবারের মহামান্য প্রিন্স, মেজর জেনারেল চৌধুরী, মিস্টার বাগলু, মুখ্য বেসামরিক প্রশাসক স্বামী রমানন্দ তীর্থ, ডক্টর মালকোত রামচন্দ্র রাও, রামাচার্য কে বৈদ্য, বেঙ্কট রাও,
আব্দুল হাসান সৈয়দ আলী, নওয়াব আলী ইয়ারজং, নওয়াব জৈন ইয়ারজং, রাজা ধন্দিরাজ, মাওলানা আবু ইউসুফ, মৌলভী আব্দুল খায়ের এবং মৌলভী হামিদুদ্দিন কামার ফারুকি। এসব সমাবেশ ও সাক্ষাৎকারে আমরা দুটি সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা ও বজায় রাখার মূল সমস্যা নিয়ে আলোচনা করেছি। নিজেদের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার এবং অতীতের তিক্ততা ভুলে যাওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছি। তাদের কাছে ভারত সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করেছি এবং হায়দ্রাবাদের জনগণের জন্য একটি ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে উপর বিশেষ জোর দিয়েছি। আমরা তাদের সামনে ব্যাখ্যা করেছি যে ধর্মনিরপেক্ষ সরকারে ধর্মবর্ণ শ্রেণী নির্বিশেষে তাদের সবাই সমান অধিকার ও নাগরিক সুবিধা ভোগ করবে এবং উন্নয়ন ও অগ্রগতিতে সবার সমান সুযোগ সুবিধা থাকবে। তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই নীতি বাস্তবায়ন করা হলো সামরিক প্রশাসনের দায়িত্ব। সুযোগ পাওয়া মাত্র আমরা আমাদের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেছি যে পুলিশি অভিযানের আগে ও পরের ঘটনাবলী তদন্ত বা অনুসন্ধান করার জন্য কোনো কমিশন হিসেবে আমরা কাজ করছি না। আমরা এসেছি একটি শুভেচ্ছা মিশনে এবং আমাদের দায়িত্ব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার করা। একই সঙ্গে আমরা যা প্রত্যক্ষ করেছি এবং আমাদের সফরকালে যেসব তথ্য আমরা সংগ্রহ করেছি সেসব তথ্য আপনাদের নজরে আনা আমাদের কর্তব্য বলে মনে করি। আমাদের মতে এসব তথ্য গুরুত্বপূর্ণ। 2. 16টি জেলা এবং আনুমানিক 22,000 গ্রাম নিয়ে হায়দ্রাবাদ রাজ্য গঠিত। এসব জেলার মধ্যে মাত্র 3টি পুরোপুরি না হলেও বাস্তবে সাম্প্রদায়িক গোলযোগ থেকে মুক্ত ছিল। রাজাকারদের তৎপরতাকালে এবং এই মিলিশিয়া সংগঠনের পতন ঘটার পর প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার সময় সাম্প্রদায়িক দাঙ্গায় রাজ্যটি আক্রান্ত হয়। অন্য 4টি জেলায় সাম্প্রদায়িক গোলযোগ ছিল আরও মারাত্মক, তবে এই 4টি জেলার গোলযোগ অবশিষ্ট 8টি জেলার মতো এত শোচনীয় ছিল না। এই 8টি জেলার মধ্যে আবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো উসমানাবাদ, গুলবার্গ, বিদার ও নান্দেন। এই 4টি জেলায় পুলিশ অভিযানকালে এবং পরে 18,000-এর কম লোক নিহত হয়নি। অন্য 4টি জেলায় আওরঙ্গাবাদ, বীর, নলগুন্দা ও মিদাকে কমপক্ষে 5,000 লোক জীবন হারিয়েছে। আমরা অত্যন্ত রক্ষণশীল হিসেবে বলতে পারি যে পুলিশ অভিযানকালে এবং পরে গোটা রাজ্যে কমপক্ষে 27 থেকে 40,000 লোক প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেছে যে ওই 8টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের প্রতিনিধি দলে সেখানে সফর খুবই জরুরি। অতএব আমরা ওই সব জেলায় আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করি এবং আমরা বলতে পারি যে পারস্পরিক শত্রুতা ও অবিশ্বাস প্রশমনে আমরা সফল হয়েছি। এটা একটি তাৎপর্যপূর্ণ সত্য যে 8টি জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4টি জেলা ছিল ওসমানাবাদ, গুলবার্গ, বিদার ও নান্দেন। নিজামের স্বেচ্ছাসেবকদের মূল ঘাঁটি লাতুর হচ্ছে কাশেম রিজভির নিজ শহর। এখানে ধর্নাঢ্য কুচ্চি মুসলিম বণিকেরা বসবাস করত। এই বিরাট বাণিজ্যিক কেন্দ্রে 20 দিনের বেশি হত্যাকাণ্ড অব্যাহত ছিল। 10,000 মুসলিম জনসংখ্যার মধ্যে আমরা সেখানে বড়জোর 3,000 লোককে এখনও শহরে অবস্থান করতে দেখেছি। 1,000-এর বেশি লোককে হত্যা করা হয়েছে এবং বাদবাকিরা কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে গেছে এবং তারা অর্থনৈতিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 3. প্রায় প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় সাম্প্রদায়িক উন্মত্ততা কেবলমাত্র হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, কোনো কোনো জায়গায় মহিলা ও শিশুরাও রক্ষা পায়নি। হত্যাকাণ্ডের পরে মহিলাদের ধর্ষণ ও অপহরণ, কখনো কখনো সোলাপুর ও নাগপুরের মতো রাজ্যের বাইরে ভারতীয় শহরে লুণ্ঠন, অগ্নিসংযোগ, মসজিদের প্রতি অসম্মান, বলপূর্বক ধর্মান্তর, বাড়িঘর ও জমিজমা দখল করা হয়। শত শত কোটি রুপি মূল্যের সম্পদ লুট ও ধ্বংস করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা ছিল মুসলমান। এসব অসহায় মুসলমান ছিল গ্রামাঞ্চলের সংখ্যালঘু। নৃশংসতার জন্য দায়ী অপরাধীরা শুধু স্বেচ্ছাসেবকদের হাতে নিগৃহীত ব্যক্তিরা ছিল তা নয়, হায়দ্রাবাদের অমুসলিমরাও নয়। সীমান্তের বাইরে নিরস্ত্র ও অস্ত্রধারী ব্যক্তি ও দুর্বৃত্তরা হায়দ্রাবাদের অমুসলিমদের এই দুষ্কর্মে সাহায্য ও সহযোগিতা করেছে। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর এইসব দুর্বৃত্ত অনুপ্রবেশ করেছিল। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে সোলাপুর ও ভারতের
অন্য শহরের একটি সুপরিচিত হিন্দু সম্প্রদায় সংগঠনের বেশ কিছু সশস্ত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, কতিপয় স্থানীয় লোক এবং বাহিরের কমিউনিস্টরা এসব দাঙ্গায় অংশগ্রহণ করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা দাঙ্গাকারীদের নেতৃত্ব দিয়েছে। 4. কর্তব্য আমাদেরকে একথাও বলতে বাধ্য করেছে যে আমাদের কাছে এ মর্মে নিঃসন্দেহে অকাঠ্য প্রমাণ আছে বহু ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় পুলিশ লুটতরাজ এবং অন্যান্য অপরাধে অংশগ্রহণ করেছে। আমাদের সফরকালে আমরা এমন তথ্য সংগ্রহ করেছি যে সৈন্যরা মুসলমানদের দোকানপাট ও বাড়িঘরে লুটপাট চালাতে হিন্দু জনতাকে উৎসাহিত, এমনকি কোনো কোনো ঘটনায় বাধ্য করেছে। একটি জেলা শহরে বর্তমান প্রশাসনের হিন্দু প্রধান আমাদের জানিয়েছে সশস্ত্র বাহিনী মুসলমানদের দোকানপাটে নির্বিচারে লুণ্ঠন চালিয়েছে। আরেকটি জেলায় সৈন্যরা একজন মুনসেফ সহ অন্যদের বাড়িঘর লুট করেছে এবং একজন তহসিলদারের স্ত্রীর সম্ভ্রমহানি ঘটানো হয়েছে। বিশেষ করে শিখ সৈন্যদের বিরুদ্ধে মুসলমানদের মহিলাদের সম্ভ্রমহানি ঘটার এবং অপহরণ করার অভিযোগ কোনো ক্রমেই নগণ্য ছিল না। আমাদেরকে অবহিত করা হয়েছে যে বহু জায়গায় সশস্ত্র বাহিনী লুণ্ঠিত সম্পদ, নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য নিয়ে গেছে এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল জনতার হাতে পড়ে। দুর্ভাগ্যক্রমে সেনাবাহিনীর মধ্যে এমন কিছু সদস্য ছিল যারা সাম্প্রদায়িক আবেগমুক্ত ছিল না, কেননা তাদের কেউ কেউ অন্যত্র তাদের আত্মীয় স্বজনদের উপর নৃশংসতার কথা ভুলতে পারেনি। পাছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপর কলঙ্ক আরোপ করার জন্য যাতে অভিযুক্ত করা না হয় সেজন্য আমরা আমাদের সুচিন্তিত মতামত রেকর্ড করেছি যে হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনী ও এই বাহিনীর অফিসাররা উঁচুমানের শৃঙ্খলা ও কর্তব্য জ্ঞান বজায় রেখেছেন। আমরা জেনারেল চৌধুরীকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেছি যার মধ্যে সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব ছিল না। তিনি হলেন কঠোর শৃঙ্খলাপরায়ণ ও আগাগোড়া একজন ভদ্রলোক। মুসলমানদের রক্ষায় এমন উদাহরণ আমাদের কাছে দেওয়া হয়েছে যে যেখানে হিন্দুরা তাদের প্রতিবেশী মুসলিম নরনারীকে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে রক্ষা করেছে। কোনো কোনো পেশাজীবীদের মধ্যে সহমর্মিতা ছিল অত্যন্ত লক্ষণীয়। উদাহরণস্বরূপ হিন্দু তাঁতিরা হিন্দুদের আক্রমণ থেকে মুসলিম তাঁতিদের রক্ষা করেছে এবং কখনো কখনো নিজেরা চড়া মূল্য দিয়ে প্রাণহানি সহ তাদের আশ্রয় দিয়েছে। বহু হিন্দু অপহৃত মুসলিম মহিলাদের উদ্ধারে সহায়তা করেছে। 5. পুলিশি অভিযানের পরে এবং স্বেচ্ছাসেবক সংগঠনের পতনের পরিণামে সাম্প্রদায়িক গোলযোগ বেঁধে যায়। নিজামের স্বেচ্ছাসেবকরা ছিল সরকার প্রতিষ্ঠার পথে কার্যকর অন্তরায়। হায়দ্রাবাদের মুসলমানদের কাছে একটি দায়িত্বশীল সরকার ছিল হিন্দু রাজের সমর্থক, কেননা এ সরকার প্রতিষ্ঠা করা হতো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ইচ্ছার ভিত্তিতে। এ সত্য ও অনুধাবনে মুসলমানদের বিলম্ব হয় যে তাদের দুর্ভোগ হচ্ছে মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া নৃশংসতার অনিবার্য প্রতিক্রিয়া। স্বেচ্ছাসেবকদের আন্দোলনের প্রতি হায়দ্রাবাদের বিপুল সংখ্যক মুসলমানের সহানুভূতি ছিল। কেউ কেউ উন্মত্ততা প্রকাশ্য বিরোধিতা করতে গিয়ে তাদের গোয়ার্তুমির জন্য চরম মূল্য দিয়েছে। তাদের গোয়ার্তুমি এমন ছিল যে তাদের একজন আততায়ীর বুলেটে প্রাণ দেয়। তাদের মতো মুসলমানদের বিরুদ্ধে অপরাধে লিপ্ত ব্যক্তিরা এমন একটি বিশ্বাসে উৎসাহ বোধ করেছিল যে তাদের পিছনে কর্তৃপক্ষের সমর্থন আছে। শেষ করার আগে আমাদেরকে মূল্যবান সহায়তা ও স্বপ্রণোদিত সহযোগিতা করার জন্য হায়দ্রাবাদের সামরিক প্রশাসন, আমরা যেসব এলাকা জেলা সফর করেছি সেসব জেলার সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, বিশিষ্ট নাগরিক এবং সর্বশেষ আমাদের দুজন সচিব মিস্টার ফারুক সায়ার এবং পিপি আম্বুলকারের কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। এই নিবন্ধটি বিস্তৃতির অতলে হায়দ্রাবাদ শিরোনামে গত 22 জানুয়ারি 2013 তারিখে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হয়। আত্মসমর্পণের সেই কুখ্যাত দিন। আরিফুল হক। 1948 সালের 18 সেপ্টেম্বর হায়দ্রাবাদ বাহিনীর সেনাপতি মেজর জেনারেল আল ইদ্রুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে
ভারতীয় বাহিনী প্রধান মেজর জেনারেল JN চৌধুরীর কাছে অস্ত্র সমর্পণ করেন। অস্ত্র সমর্পণের সেই অনুষ্ঠানে আল ইদ্রুস ছাড়া হায়দ্রাবাদের আর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেনা আত্মসমর্পণের পর নিজাম বাহাদুর ব্যক্তিগত দূত হিসেবে জুলকদর জং, আব্দুল হাসান সৈয়দ, আলী ইয়ার জং প্রমুখকে মেজর জেনারেল JN চৌধুরীর কাছে পাঠালেন এই আশায় যে তিনি যেন তাদেরই প্রতিনিধি KM মুন্সির নির্দেশে গঠিত নতুন বেসামরিক মন্ত্রী সভাকে স্বীকৃতি দান করেন। জেনারেল চৌধুরী সকলকে বিস্মিত করে অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে কোনো মন্ত্রিসভা নয়, হায়দ্রাবাদে সামরিক শাসন জারি করা হবে এবং সরকারের দায়িত্বভার তিনি নিজ হাতে গ্রহণ করবেন। মহামান্য নিজাম ভারতীয় সেনাপতির কথা শুনে বেদনায় আর্তনাদ করে উঠলেন। পাশে দাঁড়ানো পুরনো সহকর্মী মীর লায়েক আলীকে সম্বোধন করে বললেন, মুন্সির সাথে তো আমার এরকম চুক্তি হয়নি। মীর লায়েক আলী বিনয়ের সাথে বললেন, আলা হজরত, পরাজিতদের সাথে বিজয়ের কোনো চুক্তি হয় না, শুধু তাকে নির্দেশ মান্য করতে বলা হয়। এরপর ভারতীয় নির্দেশে জেনারেল JN চৌধুরীকে সামরিক গভর্নর এবং DS বাখলেকে প্রধান বেসামরিক প্রশাসক নিযুক্ত করে 5 সদস্যের সামরিক মন্ত্রিসভা হায়দ্রাবাদের শাসনভার গ্রহণ করল। নতুন সামরিক সরকার দেশে নির্যাতনের স্টিমরোলা চালালো। তারা কাশেম রিজভির 2 লক্ষ রাজাকার বাহিনীকে নির্মূল করেছিল। প্রধানমন্ত্রী মীর লায়েক আলী এবং কাশেম রিজভি গৃহবন্দী হলেন। 7 পুরুষের মহামান্য নিজাম বাহাদুরের প্রাসাদের টেলিযোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়ার ঔদ্ধত্য দেখালো ভারতীয় শাসকরা। মীর লায়েক আলী গৃহবন্দী অবস্থা থেকে 1950 সালের জুলাই মাসে সপরিবারে বোম্বে হয়ে করাচিতে চলে যেতে সক্ষম হয়েছিলেন। ভারতীয় আগ্রাসী শাসকরা হায়দ্রাবাদের বীর সন্তান কাশেম রিজভিকে পরে ত্রিমূলগেরি কারাগারে বন্দী করে রাখে। 1948 সালে স্বাধীন হায়দ্রাবাদ দখলের পর ধূর্ত ভারতীয় রাজনীতিবিদরা বিশ্বের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার কৌশল হিসেবে মহামান্য নিজামকে কিছুদিনের জন্য রাজপ্রমুখ মর্যাদায় ভূষিত করলেও নিজাম মীর ওসমান আলী খান আফসোজাই রাজবংশের 7ম ও শেষ প্রদীপ হিসেবেই একদিন নিভে গেলেন। আজ সেই নিজামও নেই, সেই হায়দ্রাবাদও নেই। শকুনের দল তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। হায়দ্রাবাদের বিশাল রাজ্য এখন অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যের সাথে বিলীন করে দেওয়া হয়েছে। সেই বিখ্যাত চারমিনার, মক্কা মসজিদ, জামে মসজিদ, নিজাম প্যালেস হয়তো আছে, কিন্তু দিল্লির উন্নত শিরলাল কেল্লার মতোই অধমের নোংরা কর্দমাক্ত পদভারে পিষ্ট হয়ে শ্রীহীন বিবর্ণ এবং লজ্জায় কুঁকড়ে আছে। আসফজা বংশের শেষ প্রদীপ মীর ওসমান আলী খানের ভালোবাসার সেই পঙ্কুক্তিমালা আজও হয়তো হায়দ্রাবাদের আকাশে বাতাসে হাহাকার করে বলছে, তোমার পক্ষে সম্ভব নয় হে ওসমান যে তুমি ডেকানের ভালোবাসা পরিত্যাগ করো। জন্মভূমির প্রতি প্রগাঢ় ভালোবাসা ও হতাশা নিয়ে 7ম এবং শেষ নিজাম মীর ওসমান আলী খান 1967 সালের 24শে ফেব্রুয়ারি দুপুর 1:22 এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু তার অতৃপ্ত আত্মা হয়তো আজও তার সাধের হায়দ্রাবাদ রাজ্যকে খুঁজে ফিরছে। স্বাধীনতা গ্রাস করার সাথে সাথে আগ্রাসী ভারতীয় শক্তি যে তার প্রিয় হায়দ্রাবাদের চিহ্নটুকু মুছে দিয়েছে, সে কথা আজ তাকে কে বলে দিবে? হায়দ্রাবাদ সেদিন পশুশক্তির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল, কিন্তু 50 বছর পর আজও হায়দ্রাবাদের বুকে কান রাখলেই হৃৎপিণ্ডের আওয়াজের সাথে জাতীয় সঙ্গীতে সেই গুঞ্জন শোনা যাবে। May Allah preserve this state till eternity, and may Allah keep Osmani in all his grandeur.